সুপ্রভাত। আপনাদের সবাইকে উজবেকিস্তানের ঐতিহাসিক শহর বুখারা থেকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বুখারা ভ্রমণের গল্পে। আজকে দারুণ সুন্দর রোদ ঝলমলে কিন্তু কনকনে ঠান্ডার একটা সকাল। টেম্পারেচার -2 ডিগ্রি সেন্টিগ্রেড। গ্লাভস পরেছি, ডানাতে নেই। মধ্য এশিয়ার এই শহর বুখারা, বলা হয় এখানেই মধ্যযুগের ভাইব একমাত্র অবশিষ্ট রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট 1993 সালে ইউনেস্কোটা ডিক্লেয়ার করেছিল। এখানে অনেক কিছু রয়েছে, তার মধ্যে যেগুলো সবচেয়ে উল্লেখযোগ্য তা হচ্ছে এই চোর মিনার, যা এখন দেখাবো আপনাদের। আর 4টে মার্কেট ডোম রয়েছে, দুর্দান্ত সুন্দর সেই মধ্যযুগের ট্রেডিং ডোম, সেখানে এখনও মার্কেট বসে। তাছাড়া রয়েছে পই কল্যাণ মসজিদ এবং গোল্ডেন মিনার, কল্যাণ মিনার। এছাড়াও সামানিদের মুসোলিয়াম। চোদ্দ শতকে এই বুখারা সিল্ক রুটের একদম কেন্দ্রবিন্দু ছিল ট্রেডিংয়ের। 14 শতকে এই বুখারা তার শিখরে পৌঁছায়। এই দেখুন আমাদের সামনে চোর মিনার, ওপরটা সেরামিক টাইলসে তৈরি। এটা অপেক্ষাকৃত আধুনিক, 18 শতকের মাঝামাঝি সময় তৈরি করা। এটা স্থানীয় এক আমির তৈরি করেছিলেন, যার অরিজিন ছিল তুর্কিস্তান থেকে এসে এখানে ব্যবসা বাণিজ্য করে বড়লোক হয়েছিলেন, তারপর তৈরি করেছিলেন এই চোর মিনার। অনেকে বলে এটা এন্ট্রান্স। অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল এই চোর মিনার তৈরি করার? আচ্ছা, চোর কথাটার মানে কিন্তু চোর নয়, 4 মানে 4, তাকেই উচ্চারণ করা হয় চোর হিসেবে এখানে। তো অনেকে বলে এটা এন্ট্রান্স মসজিদের, অনেকে বলে অন্য কোনো কারণে তৈরি করা হয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য কী ছিল সেটা এখনও আননোন। আরবরা এখানে আসতো, এখানে ভারতবর্ষ থেকে যারা বাণিজ্য করতেন তারা আফগানিস্তানও এখানে আসতেন, বা চীন থেকে আসতেন, এসে এখানে এক্সচেঞ্জ হতো। এখানে একটা ডোম আছে, সেটা মানি এক্সচেঞ্জারদের ডোম ছিল, মানে ট্রেডিং সেন্টার। আর আরও 3টে ডোম আছে, দেখাবো সব কিছু। তাছাড়াও এখানে যা রয়েছে তা হচ্ছে মাদ্রাসা। 15-16 শতকে এখানে প্রচুর মাদ্রাসা গড়ে উঠেছিল, দারুণ সুন্দর সুন্দর আর্কিটেকচার, সেগুলো দেখাবো। এই রকম পোড়া ইটের তৈরি দেওয়াল সারা বুখারা জুড়ে। কিছু কিছু বাড়ির দেওয়ালের ওপর এরকম মাটি লেপা। এই দেখুন, এই সময়টা এখানে টুরিস্ট কম থাকে। এখানে সবচেয়ে বেশি টুরিস্ট থাকে মার্চ মাসের মিডল থেকে এপ্রিল এন্ড, মে ফার্স্ট উইক অবধি। আর অটামে মানে সেপ্টেম্বর এন্ড আর অক্টোবরে। আমরা এখন যাচ্ছি টোকি সারফানের দিকে। টোকি কথাটা এসছে টোক কথার থেকে, যার মানে হচ্ছে এনক্লোজড এরিয়া। বেসিক্যালি মার্কেট এরিয়াকে বোঝানোর জন্য এই টোকি শব্দটা ব্যবহার করা হয়। আর সারফ কথাটার মানে হচ্ছে মানি মেকার্স। এই টোকি সারফান এই কথাটার মানে হচ্ছে মানি মার্কেট। এখানেই মানি এক্সচেঞ্জ করা হতো মধ্যযুগে। ওপাশে যেটা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা, ওটা হচ্ছে কোকেলদোস মাদ্রাসা। সামনে বাদিকে সারফান, টোকি সারফান। আগে নাদির দেবনভোগী মাদ্রাসার ভেতরে যাই, কথা বলতে পারছি না, পুরো জড়িয়ে যাচ্ছে। এই সদর দরজাটা দেখুন, তার উপরে কাজ। আর মেইন এন্ট্রেন্সে সেরামিক টাইলসের ওপর কাজগুলো দেখুন। রং বেরঙের সেরামিক টাইলসের ওপরে কাজগুলো দুর্দান্ত। ভেতরে সুভেনিয়ার শপ, স্থানীয় জিনিসপত্রের বাজার। এখন সময় সকাল 10:30। টুরিস্ট কম, ভিড় ভাড়টা সেভাবে নেই, সেই জন্য একটু শান্তিতে ঘোরা যাচ্ছে। পার্কটার এপাশে একটা স্নানাগার রয়েছে। এটা ছিল সেই সময়ের বাথ স্নানাগার। স্নানাগারের উল্টো দিকে যে
অট্টালিকা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নাদির দিওয়ান মস্ক। ওটাও মধ্যযুগে তৈরি, 16 শতকে। কি অপূর্ব লাগছে দেখুন। আর এপারে রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে এবং বেশ কিছু দোকান রয়েছে এই স্নানাগারের চারিদিকে। আর এই হলো কোকেলদোস মাদ্রাসা। আমরা এখন ঢুকছি কোকেলদোস মাদ্রাসায়। প্রথমেই দরজাটা দেখুন, দরজার উপরে কাঁচটা দেখুন, আর তারপর ওপরটা দেখুন। এই কোকেলদোস মাদ্রাসা তৈরি হয়েছিল 1568-69 সালে। অদ্ভুত সুন্দর এই ওপরের কাজটা। ওয়াও, এখানেও ওপরটা দেখুন, কি অসাধারণ কাজ। ভেতরে ঢুকে একটা বড় চাতাল আর তার চারিদিকে প্রচুর ঘর। এখানে সব অট্টালিকাই এইরকম পোড়ামাটির ইটে তৈরি, আর ডোমের ওপরে সেরামিক্সের কাজ। যদি আপনি মধ্যযুগে ফিরে যেতে চান, মধ্যযুগে জীবনযাত্রা কীরকম ছিল সেটা একটু তার ধারণা পেতে চান, তাহলে আপনাকে আসতে হবে এখানে, এই জায়গায়, বুখারাতে। 14 শতকে সায়নবাদীদের রাজত্বকালে এই জায়গা উন্নতির চরম শিখরে ওঠে। যেটা বলছিলাম যে দারুণ একটা জমজমাট জায়গা ছিল এই বুখারা। সিল্ক রুটের বাণিজ্যের কেন্দ্রবিন্দু ছিল। তো ঠান্ডা না পৃথ্বীজিৎ? ঠান্ডা কেমন লাগছে? ভালো, আরামদায়ক ঠান্ডা। তোর আলাদা লাগে। আজকে আমার কেন জানি না খুব বেশি ঠান্ডা লাগছে। এখন এই যে আধ আমরা জিনিসটা পড়ে আছি না, এতে তো আর ঠান্ডা কি করে লাগবে? আর -1 হলে 2 হলে আর এতে কি হবে? হ্যাঁ, কিন্তু আমার সাংঘাতিক ঠান্ডা লাগছে। আমার হাত পুরো এখনো গরম। দেখ, তোর যেমন পুরো মুখটাই ঠান্ডা। হ্যাঁ, আমার পুরো মুখটাই ঠান্ডা। তা আমার পুরো বডি এখনো গরম, তো আমার মনেই হচ্ছে না ঠান্ডা। ঠিক। Looking India Bukhara Silk Road painting miniature. Okay, so you did that? Yes. Come. The magnet on yes, India Silk Road. Oh. This magnet design. India Samarkand Bukhara. Uh-huh. Yes, but painting. India. India Samarkand Bukhara. Like this. Okay. This hand So painting. how much is the cost? Which one? This one? Some dollar. Dollar? This $45. Okay. This $2. Okay. This magnet. বাগদাদ, সামারকান্দ, বুখারা, আগ্রা এক সূত্রে গাঁথা ছিল কিন্তু একটা সময়। এবার দেখুন সেই সময় মধ্যযুগে 14th সেঞ্চুরিতে সরাইখানা এখানে কীরকম ছিল তার একটা এক্সাম্পল। আরব প্রজন্মের গল্প যারা পড়েছেন তারা তো সরাইখানার ব্যাপারে জানেন অনেক কিছু। ঠিক। কিন্তু সেটা সামনাসামনি আজকে আমাদের সামনাসামনি। সামনে একটা এবং এখানের এই যে সমস্ত মনুমেন্টগুলো, আর্কিটেকচারগুলো, এগুলো সব কিন্তু প্রিজার্ভড, প্রোটেক্টেড বাই দ্য স্টেট অফ উজবেকিস্তান। এই হচ্ছে মধ্যযুগের 14 শতকের সরাইখানা। যদিও এখানে বর্তমানে রেস্তোরাঁ রয়েছে, এইদিকে এই যে ঘরগুলো, এগুলোতেই তখনকার দিনে যারা এখানে ব্যবসার জন্য আসতেন তারা থাকতেন। এই যে সরাইখানা, হ্যাঁ, এখন তো টেবিলের ওপর ধুলো দেখে বোঝা যাচ্ছে এখানে কিছু সার্ভ হচ্ছে না। নাহলে এখানে বসে কফি খাওয়ার খুব ইচ্ছে ছিল আমার। বন্ধ। আহারে, যদি সেই 15 শতকে ফিরে যাওয়া যেত, 14 শতকে যদি এখানে আসা যেত, তাহলে বোঝা যেত যে এইখানে কি কর্মকাণ্ড সেই সময় হতো। হ্যাঁ, আজ থেকে 500 বছর আগে, 600 বছর আগে হয়তো এই সময় এইখানে লোকজন কীরকম ছিল। তখন নিশ্চয়ই গমগম করতো, কারণ প্রচুর বাণিজ্যিক কেন্দ্র যেহেতু ছিল, দেশ বিদেশ থেকে একদম। ব্যবসায়ীরা দেশ বিদেশ না, মূলত বাগদাদ, দামাস্কাস এসব জায়গা থেকে আরবরা আসতো। আরবরা মেনলি, হ্যাঁ। আর ভারত থেকে ভারতের ব্যবসায়ীরা আফগানিস্তান হয়ে, ঠিক আছে, সিল্ক রুট হয়ে চলে আসতো এখানে। চলে আসতো, চায়না থেকেও আসতো হ্যাঁ, বোধহয়। অবশ্যই। এবং
এখানে এক্সচেঞ্জটা হতো মূলত। একটা অন্যরকম ফিলিং অবশ্যই এইসব জায়গায় দাঁড়ালে একটা হয়। একটা দারুণ দারুণ ফিলিং, মানে এই ফিলিং না ভাষায় প্রকাশ করা খুব কঠিন। তারপরে কথা জড়িয়ে যাওয়া ঠান্ডাতে তো আরও কঠিন। এখানে ওপরে দেখুন সেই সময়ের কিছু বাসন কোসনও রাখা রয়েছে এই যে। আর ঢোকার মুখে এই হচ্ছে ডোমের নিচেটা। বাহ, উৎকৃষ্ট মানের সিরাজি খাওয়ার জন্য এসব ব্যবহার করতে মনে হচ্ছে। হ্যাঁ, উৎকৃষ্ট মানের সিরাজি। এদিকেও তো রয়েছে। হ্যাঁ, এদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। আরও একটা জিনিস, প্রত্যেকটা অট্টালিকাতেই ঢোকার মুখের দরজা কাঠের ওপর যে কাজ বাটালি দিয়ে করা অসম্ভব সুন্দর। এই তালাটারও ভাই অনেক বয়স হবে। হ্যাঁ, তালাটা দেখেও মনে হচ্ছে এটাও একটা প্রাচীনকালেরই তালা, মানে সেই ধরনের মনে হচ্ছে, হতেই পারে। না এটা খুব একটা বেশি দিনের পুরনো নয়। হ্যাঁ, 100 বছরের পুরনো হলো সেটাই বা কম। আশ্চর্য নয়, সেটা হতেই পারে। পৃথিবী বলছে দেখো বুখারাতে বুখার বাঁধিও না, বুখার বাঁধানোর কোনো চান্স নেই, পলিউশন নেই। ঠান্ডাটা আজকে বেশি লাগছে কেন, এটা একটা রহস্য আমার কাছে। এরকমটা জেনারেলি হয় না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আশা করা যায়। যাই হোক, সময় এখানে সেই 500 বছর আগে আটকে রয়েছে। আর একটা কথা, এখানে বুখারাতে এখন এক্সটেন্সিভ কাজ চলছে আর কি, রিকনস্ট্রাকশনের ঠিকঠাক করার কাজ সারা বুখারা জুড়ে। সামনে যে ডোমটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে টোকি সারোফান, মানে মানি মার্কেটের এন্ট্রান্স। এখানে লেখা রয়েছে রেস্টুরেন্ট সারোফান, যদিও সেটা বন্ধ। ওয়াও, আবার ওপরটা দেখুন কি অসাধারণ সব কার্পেট। এই যে সারোফন ট্রেডিং ডোম, যার নিচে এখন দাঁড়িয়ে আছি আমি, যেখান দিয়ে ঢুকলাম এই ট্রেডিং ডোমের মধ্যে মাঝখানে, ওপরটা একবার দেখুন। এই ধরনের ডোম সারা পৃথিবীতে বিখ্যাত হচ্ছে বুখারা ডোম হিসেবে। দেখুন, ভাবতে পারছো 500-600 বছর আগে এখানে মানুষজন টাকা এক্সচেঞ্জ করছে। হ্যাঁ, সেই আমি সেগুলোই ভাবছি, এখানে এসে কথা না বলে সেটাই বোঝার চেষ্টা করছি, অনুভব করার চেষ্টা করছি। এটা আরেকটা ট্রেডিং ডোম, এর নাম হচ্ছে টোকি টেলপাক ফুরুসন। এই রকম 4টে ট্রেডিং ডোম রয়েছে পুরো বুখারায়। এটাও আরেকটা ট্রেডিং জোন, মার্কেট ছিল যথারীতি। এখন ছোট ছোট দোকান রয়েছে। আর এই হচ্ছে ডোমটা। টোকি টেলপাক ফুরুসন, যেখান থেকে বেরিয়ে এলাম আমরা, বেরিয়েই বাঁদিকে একটা ব্ল্যাকস্মিথ মিউজিয়াম, আর ডান দিকে হামাম। এটা হচ্ছে হামাম, বাথ হাউস, খোলা রয়েছে। ওয়াও, হ্যালো, how much is the ticket for bathing? 400,000 Zomister include peeling, massage, jinjahani, towel, shoes, tea, spices. Okay, Everything. 400,000. Yes. It is the Turkish hammam? Yes, please. Sir. 4 লাখ সোম নেবে। ওয়াও, বড় এখানে। হাঁটাহাঁটি ব্যাপার তো রে। হ্যাঁ, 4 লাখ টাকা নেবে। প্রচুর গল্প শুনেছিলাম, কিন্তু গল্প উপন্যাসে পড়েছি, হ্যাঁ, কিন্তু কিন্তু বাস্তবে দেখা সৌভাগ্য এই প্রথমবার হলো। আর দেখে কি হবে, চানটা কর চান করবি? না, কিন্তু 4 লাখ টাকা বড্ড বেশি না? হ্যাঁ, সে তো অবশ্যই। আর টার্কিশ হামামে যদি স্নান করতেই হয় তাহলে টার্কিতে গিয়ে করলেই ভালো। সেটা সেটাও একটা কথা।
চলো তাহলে ঘুরে আপাতত দেখি ব্যাপারটা। ক্যামেরাও ঘেমে যাচ্ছে, আমরাও ঘামছি, ক্যামেরাও ঘামছে। জীবনে প্রথম টার্কি হামাম দেখলাম, তাও বুখারায় এসে। রীতিমতো ঘামছি ভেতরে ঢুকে। সাংঘাতিক আরামদায়ক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। চলো, এই হামামে তো চান করবোই, তবে এখানে না, টার্কিশ হামামে। না কিন্তু তাহলে এরকম মুশকিল একটা লোক আমাকে ধরে দড়িপাটে আছড়াবে, ভালো করে ঘষা মাজা করে দিয়ে দেয়। এই ছবিগুলো দেখে কী মনে হচ্ছে? এই ছবিগুলো দেখে আমার তো স্নান করার ইচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা একটা সাংঘাতিক ব্যাপার কিন্তু। এরকম একটা মুশকিল লোক ধরে যদি এরকম কচলায় আমাকে, সেটা কি ভালো হবে ব্যাপারটা? আরে তারপর ফ্রেশ হয়ে যাবি পুরো। না ভাই, ফ্রেশ আমি এমনি স্নান করলে হয়ে যাবো। কুস্তির প্যাঁচ মেরে মেরে আটা মেরে মেরে ফ্রেশ করাবে, এই ফ্রেশ ভাই আমার জন্য না এই জিনিস। শুনেছিলাম হামাম আরও বড় জিনিসে পড়েও ছিলাম, দেখার একটা ইচ্ছে ছিল, সচক্ষে দেখে নিলাম, খুব ভালো। কিন্তু সেখানে তো সুন্দরী মেয়েরা থাকতো। হ্যাঁ, আমিও মানে সেটাই হওয়া উচিত আর কি। কিন্তু যাই হোক, এক্ষেত্রে আমি কোনো মুষ্ক পুরুষের দ্বারা লাঞ্ছিত হতে মোটেই রাজি না, স্নানের নাম করে। হ্যাঁ, তুই করলে তুই করতে পারিস। না, আমি টার্কিতে গিয়েই করবো, ঠিক আছে, 100% করবো। ওই দেখুন, দেখা যাচ্ছে কল্যাণ মিনার। এটা কি এখানে গোল্ডেন মিনারও বলে। পাশেই পই কল্যাণ মসজিদ। এটা আরেকটা ট্রেডিং সেন্টার, এর নাম হচ্ছে আবদুল্লাহ খান টিম। এটা 16 শতকের। আবদুল্লাহ খান টিমের ভেতরে এখন লোকাল মার্কেট রয়েছে। এটা হলো 1652 সালের মাদ্রাসা আব্দুল আজিজ। ওদিকে ওই কল্যাণ মস্ক আর কল্যাণ মিনার। এবার ওদিকেই যাচ্ছি, কল্যাণ মিনারের দিকে। ওটাই হচ্ছে কল্যাণ মিনার। Aşk boyadı beni kana, ne akilem ne divane, gel gör beni. এবার আমরা ঢুকবো কালন মসজিদের ভেতরে। এই কালন মসজিদ এটা তৈরি হয়েছিল 1514 সালে। কালন মসজিদের এন্ট্রেন্সের কাজগুলো দেখুন, কি অপূর্ব। উল্টো দিকের এই যে মাদ্রাসা, এটা হচ্ছে মীর আরব মাদ্রাসা, 1530 থেকে 1536 সালের মধ্যে তৈরি করা। পই কল্যাণ বা কালন মসজিদ, এটা 1514 সালে তৈরি। এর মধ্যে ঢুকতে গেলে টিকিট লাগবে 15,000 সোম, মানে আমাদের টাকা 100 টাকা। আমরা এখন যাচ্ছি ইসমাইল সোমানির মুসোলিয়ামটা দেখতে। ওটাও একটা দারুণ সুন্দর আর্কিটেকচার, 9ম শতকে তৈরি করা। আর আর্ক অফ বুখারা ডান দিকে। আমরা ইসমাইল সোমানি আর্কিটেকচার দেখে তারপর আর্ক অফ বুখারায় আসবো। এদিকেই আর্ক অফ বুখারা। ইসমাইল সোমানির মুসোলিয়ামে ঢোকার মুখে এই তোরণ। এই তোরণ দিয়ে ঢুকে আরও 400 মিটার যেতে হবে, তারপর মুসোলিয়াম। সমাধিক্ষেত্রটা পাশে, কিন্তু এখানে একটা মেলা প্রাঙ্গণ রয়েছে, নাগরদোলাও আছে। দারুণ সুন্দর পার্ক, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, খুব সুন্দর। তবে লোকজন নেই, ফাঁকা। ওই যে ইসমাইল সোমানির মুসোলিয়াম সামনে। আমরা প্রায় 100 কিলোমিটারের মতো হাঁটলাম পই কালন মসজিদ থেকে। এই হলো ইসমাইল সোমানির মুসোলিয়াম। সমাধিক্ষেত্রটা তৈরি 9ম শতকে।
সোমানিরা এখানে নবম দশম শতকে রাজত্ব করেছেন, শক্তিশালী শাসক ছিলেন। চলুন ভেতরে যাওয়া যাক। এই হলো সমাধিক্ষেত্রের ভেতরটা। যথারীতি অপূর্ব কাজ এবং পুরোটাই ইটের, আর মাঝে সমাধিক্ষেত্র। ইট গেঁথে যে এরকম একটা ডোম তৈরি করা যায়, এত সুন্দর যে হতে পারে, আমার তো কোনো ধারণা ছিল না আগে। ইসমাইল সোমানির মুসোলিয়াম দেখে এবার আমরা যাচ্ছি আর্ক অফ বুখারায়। আর্ক অফ বুখারা একটা দুর্গ সামনে দেখা যাচ্ছে। এই আর্ক অফ বুখারায় ঢোকার জন্য টিকিটটা একটু কস্টলি, 60,000 সোম করে পড়লো, মানে আমাদের টাকায় 400 টাকা করে। বুখারা আর্কের ভেতরে এটা হচ্ছে জমে মস্ক। এটা তৈরি হয়েছিল আর্লি 18th সেঞ্চুরিতে, সুবহান কুলি খান তার সময়, মানে 1680 থেকে 1702 এর মধ্যে। ওয়াও, এটা হচ্ছে আমিরের কোর্টইয়ার্ড। এসো এসো, রাজার দরবারে আসতে আজ্ঞা হোক। বেশ বেশ বেশ, সিংহাসনটা আমার জন্যই খালি রেখেছে মনে হচ্ছে। যা গিয়ে বসে পড়। না কিন্তু বসবো না আর কি, সিংহাসন আমার জন্য অনেক ছোট জিনিস, এসব আমি কবেই ত্যাগ করেছি। এই তরবারিটাও রাখা রয়েছে। এই সিংহাসনটা রেপ্লিকা। এখানে বসে ছবিও তোলা যায়। বসে ছবি তুলতে গেলে $1 লাগবে। আর এখানে স্থানীয় পোশাক রাখা আছে, সেই পোশাক পরে যদি ছবি তুলতে চান তাহলে $2 লাগবে। বুঝলে ভাই, হ্যাঁ। রাজ দরবার হবে আর সেখানে সিংহ থাকবে না তা তো হয় না। ঠিক ঠিক, নাহলে আছে। সিংহাসন কিসের? তা না হলে আর সিংহাসন কিসের। এই যে দেখুন, রাজ দরবারে সে ভারত হোক আর ইজিপ্ট আর বা উজবেকিস্তান, সিংহ মাস্ট, তাই তো? হ্যাঁ, সিংহর মাথায় হাত বুলিয়ে তাকে প্রশ্ন মানাতে পারলে কিসের রাজা? ভাবটাই আসল। ভাবটাই আসল। সিংহের মাথায় এমন হাত বুলিয়ে এমন পোষ মানাতে হবে যেন তোর কোলের বেড়াল। সেটা করতে পারলে তবেই তুই প্রকৃত রাজা, নাহলে কিসের রাজা? সিংহাসনে তো যে কেউ বসতে পারে, পাঁচুও বসতে পারে একটু এখানে গিয়ে। এই জায়গাটা হচ্ছে গ্রিটিং কোর্টইয়ার্ড, মানে শুভেচ্ছা জানানোর জায়গা নাকি? তাই হবে। এর ভেতরে কি ঢোকা যাবে? বাহ, ভেতরে সব জিনিসপত্র সাজানো রয়েছে। এটা মিউজিয়াম। পুরনো ম্যানুস্ক্রিপ্ট, এখানে পাথরের ওপরে আঁকা ছবি, পাথর না মাটির বোঝা যাচ্ছে না। এই প্রথম ভাই মিউজিয়ামে এসে দারুণ লাগছে। হ্যাঁ, খুব গরম। কারণটা ওনারা বুঝতে পারছেন না, বাইরে -1 আর এই জায়গাটা গরম। এই যে জায়গাটা, এখানে রাজা বা বাদশাহ যাই বলিস, প্রজাদের ব্রেন ওয়াশ করতো। শুভেচ্ছা না, ব্রেন ওয়াশ। তাদেরকে বলতো যে আমি ঈশ্বরের প্রতিনিধি, তোমরা কাজ করো, ফলটা আমি খাবো। এই যে ব্যাপারটা আর কি, কালকালে মানে যুগ যুগ ধরে চলে এসছে, এখনও চলে আসে আর কি। হ্যাঁ, মানে খেটে মরে হাঁস ডিম খায় দারোগা, যেটা আপনারা শুনেছেন, সেরকম আর কি। রাজারা যুগে যুগে যা করে এসছে সেই জিনিসটা এখান থেকে করা হতো। আর প্রজারা জয় ভগবানের জয়, হীরকের রাজা ভগবান করতো, তখনও করতো, এখনও করে। মজার ব্যাপার হচ্ছে এটাই। চলো যাওয়া যাক। পরিবর্তন কিছু হয়নি, তাই তো? না, না, পরিবর্তন হওয়ার না, পরিবর্তন হবে না কখনো। মানুষ কোনোদিন নিজের ভালো বুঝতেই পারেনি, তো হবে কী করে ভালো? যারা যারা বুঝেছে তারা ওখানে বসে আছে। এদিকে আরেকটা মিউজিয়াম।
অরিজিনাল সিংহাসনটা এখানে রাখা, রাজাদের পোশাক আশাক রাখা রয়েছে। ভাই পোশাক দেখে কিন্তু বোঝা যাচ্ছে বেশ দশাশয়ী চেহারার মানুষজন ছিলেন কিন্তু এরা, হ্যাঁ বুঝেছো? মানে এনাদের যদি হামামে চান করাতে হতো তাহলে হামামে যে কাজ করতো তার কিন্তু গোটা চারেক লোক লাগতো, হ্যাঁ গোটা চারেক লোক লাগতো আর কি। মানে দুধ ঘি খাওয়া চেহারা, রাজাদের যেরকম চেহারা হওয়া না, এইখানে কিন্তু ঘিয়ের চল নেই। আমরা এখানে ঘি নেই তো, তেল আছে, চর্বি আছে, যাই হোক মানে ওই আর কি বেশ নজরকান্তি চেহারা যেরকম হওয়ার ছিল আর কি রাজাদের। হ্যাঁ, তো ওনাদের কি মানে হামামে পুরুষরাই চান করাতো? এটা আমার জানা নেই, সে সম্পর্কে কোনো ফটো বা দলিল আমার পাওয়া নেই, তবে না হওয়াই উচিত। হ্যাঁ একটা পুরুষ একটা রাজার দাড়ি ধরে টানবে, সেটা কি দেখতে ভালো লাগবে? নিশ্চয়ই লাগতো না ব্যাপারটা। হ্যাঁ, মানে একজন পুরুষ রাজাকে কাঁচবে। হ্যাঁ সেই ভালো না ব্যাপারটা। ও এই যে এক রাজার চেহারা পাওয়া গেছে, সাংঘাতিক চেহারা রে। এই পাত্রটায় গরম জল করা হতো, এটা আমরা দেখেছি কাজাখস্তানে গিয়ে, এই যে বেড়াতে গিয়েছিলাম তখন এরই ছোট সংস্করণ দেখেছিলাম, তুলা সামোভার। হ্যাঁ, এই ওপরে কাঠ দেওয়া হয়, দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, আর জল গরম রাখা হয় এখানে, এই পাত্রের ভেতরে জল গরম থাকে, আর জলটা নেওয়া হয় এই কল দিয়ে। এটা 1810 সালে তৈরি। বাহ, দারুণ জিনিসটা। ওপরের পেন্টিংটা খুব সুন্দর। ওপরেরটা তো হ্যাঁ, এই সময় এই দুর্গের সামনে আর কি বাজারহাট বসতো আর কি, লোকজন আসতো, যেরকম দুর্গ হয় আর কি। এটা ছিল এই দুর্গের আস্তাবল। 15 থেকে 20টা ঘোড়া থাকতো এখানে। একদমই ছোট্ট জায়গা, পায়ে হেঁটে পুরো বুখারা ঘুরে ফেলতে মোটামুটিভাবে ম্যাক্সিমাম 5 ঘন্টা লাগবে। আর ছোট ওই টোটোর মতো যানও রয়েছে, ইলেকট্রিকে চলে, ব্যাটারিতে, সেগুলো ভাড়া মোটামুটি পার হেড 2 লাখ সোম। তাতে আপনাকে সমস্ত প্লেসগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে। ওরা ওই 2 থেকে 3 ঘন্টা সময় নেবে। সেদিন একটা রহস্য পরিষ্কার হয়েছে, বুঝলি তো? কিসের? এই যে এখানে কলা উৎপন্ন হয় না, তাই না? কলা পাওয়া যায় উজবেকিস্তান, কাজাখস্তান। এই যে আমরা বাজারে খেলাম তাশকেন্তে কলা কত 35 টাকা দিয়ে, এরা ইম্পোর্ট করে কলা, বুঝলেন তো? কিন্তু এইটা আরেকটা রহস্যের সমাধান করে দিল। ছোটবেলা থেকে আমি ভাবতাম এইসব অঞ্চলে ঘোড়ার আধিক্য, হাতির আধিক্য নেই কেন। আচ্ছা বুঝেছো কেন নেই? আচ্ছা, কারণ কলা গাছ নেই, সেজন্য হাতি নেই। সেজন্য হাতি নেই। হ্যাঁ, ঘোড়া তো আর কলা গাছ খায় না, সুতরাং ঘোড়া আছে। ঠিক ঠিক, এইসব অঞ্চলের মানুষেরাই কিন্তু প্রথম ঘোড়াকে পোষ মানিয়েছিল, হ্যাঁ স্বাভাবিক, বুঝেছো? রুক্ষ অঞ্চলের হ্যাঁ, মানুষগুলো বুনো ঘোড়াকে। জোকস অ্যাপার্ট, কিন্তু সত্যি ভেজিটেশন কম, সেই জন্য হাতির মতো পশুদের এখানে বেঁচে থাকা কষ্টকর। মুশকিল না, তো অসম্ভব ব্যাপার না, হ্যাঁ, জঙ্গল না যে থাকলে। পরিমাণ ঘাস বা গাছ ওরা খায় হাতি। চলো এবার একটু আমরা খাই। হ্যাঁ, হাতির খাওয়া বলে এবার আমাদের খিদে হ্যাঁ, খিদের প্রথম মনে উদ্রেক পড়ে গেল। অনেকক্ষণ থেকে হাঁটাহাঁটি করছি, স্বাভাবিক খিদে হ্যাঁ। পাওয়াটা। মোটামুটি প্রায় সব কিছুই দেখে ফেলেছি, একটা ডোম খালি বাকি। আর একটা কথা, আমরা এখন লাঞ্চ করব, সন্ধেবেলা আরেকবার বেরোনোর চেষ্টা করব, যখন আলো জ্বলবে তখন এই বুখারা আরও সুন্দর লাগবে। আচ্ছা, আমরা যাব হচ্ছে লাঞ্চ করতে সেন্ট্রাল বাজারে। এবার সেটা ওই আর্কের ওপাশে, আমরা ভুল করে উল্টো দিকে চলে এসেছি। আবার এই কারণ মিনারের কাছে এসে খেয়াল হলো আচ্ছা আমরা যাবো তো উল্টো দিকে, দুজনে গল্প করতে করতে এদিকে চলে এসেছি। তারপর এই গাড়িটা ভাড়া করলাম, এই টোটো, এটাকে এখানে ওরা ট্যাক্সিই বলে। আমাদের জাস্ট ড্রপ করে দেবে এখান থেকে 15-2 কিলোমিটার। তো নেবে হচ্ছে 10,000 টাকা করে, মানে 10,000 সোম করে পার হেড। তো ওখানে সামনেই ছিল, উল্টো দিকে পুরো হেঁটে চলে এলাম। যাই হোক, এখনই পৌঁছে যাব। সেন্ট্রাল বাজারটাও দারুণ অ্যাট্রাকটিভ, এখানে অনেকটাই চরসু বাজারের ভাই, যেটা আপনারা দেখেছেন তাশকেন্তের চরসু বাজার, সেরকমই। এই হচ্ছে সেন্ট্রাল বাজার। বাই দ্য ওয়ে, এখানেও কিন্তু সবাই বাজারই বলে, বাজার। বাজারটা খুব সম্ভবত টার্কিশ ওয়ার্ড অথবা আরবিক, আমি জানি না, আমাকে একটু জানাবেন। কয়েকদিন আগে শাহী স্নান এই কথাটা নিয়ে বিরাট সমস্যা হয়েছিল। আমি শাহী স্নান বলেছিলাম কুম্ভ মেলার ভিডিওতে, অনেকে কমেন্ট করে বলেছেন দাদা শাহী স্নান বলবেন না অমৃত স্নান বলুন। হ্যাঁ, তো তাদেরকে আমি একটা কথা বলতে চাইবো, বলেওছি অনেকে কমেন্টে, যে আপনারা কি জানেন
যে আরবি ভাষা শব্দ কতগুলো বাংলা ভাষায় ব্যবহার হয়, সেই শব্দগুলো বাদ দিয়ে আপনি কি বাংলা ভাষা বলতে পারবেন? হ্যাঁ, একবার চেষ্টা করে দেখুন না। সারা দিনে কতগুলো আরবি শব্দ আপনি বলেন, আপনি জানেন না। সুতরাং ওই রকমভাবে না, মানে আমার এই ব্যাপারে আর বিতর্কে জড়াতে চাই না। বাংলা ভাষার মধ্যে আরবি, ফার্সি, তুর্কি এই সব শব্দ অ্যাসিমিলেটেড হয়েছে। আমরা ইংরেজিও প্রচুর পরিমাণে। চেয়ারের বাংলা কি? কেদারা। টেবিলের? হ্যাঁ, টেবিলেরটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু সাইকেলেরটা দুম করে দ্বিচক্রযান বললে শুধু যদি সাইকেল হয় সে তো না। তো এটা একটা দীর্ঘ বিতর্ক, যেটা আমি করতে চাই এবং ওপেনলি করতে চাই। বিতর্কের মতো যদি বিতর্ক হয় তাহলে এই বিতর্কটা অবশ্যই করতে চাই, যে ভাষার সঙ্গে, শব্দের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই, পোশাক আশাকের সঙ্গেও নেই। কালচার আর ধর্ম দুটো আলাদা জিনিস। শাহী স্নান বা অমৃত স্নান দুটো একই জিনিস। শাহী স্নান বললে তার কোনো সম্মান ক্ষুণ্ণ হয় না, বুঝেছেন? এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করুন না করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না। বাজারে ঢুকেই প্রথমে আহা, দেখ ভাই কত রকমের কুকিজ। হ্যাঁ, দেখেই লোভনীয় মনে হচ্ছে। খাওয়া যায় তো বিরাট বাজার। তবে এখন পরন্ত বেলায় বাজারও পড়ে গেছে, সকালে এলে আরও জমজমাটি বাজার পাওয়া যেত। আখরোট, কত রকমের আখরোট দেখুন, আর সেই কালো কিশমিশ। এই জিনিসটা এখানে এরা খুবই ব্যবহার করে মনে হচ্ছে। মাছ সবই কোনো একটা পার্টিকুলার সসে চোবানো। বলতে কোনো দ্বিধা নেই, আমারও দুরন্ত লাগছে একটা লোকাল মার্কেটে এসে। এই যে ভাইব বাজারে এলে কোনো একটা জায়গার, এটা দারুণ এনজয় করি আমি। বাজারের উল্টো দিকে একটা লোকাল রেস্তোরাঁয় ঢুকেছি আমরা। এখানে সবাই স্থানীয় মানুষেরা খাচ্ছেন। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, একদমই ইংরেজি বুঝছেন না। আমরা অনেক কষ্টে বোঝালাম চিকেনের কিছু খাবো, ছবি টবি দেখিয়ে ট্রান্সলেটার ইউজ করে। আর চা আর এই ব্রেড, ভাত, রাইস বোঝাতে চাইলাম কিন্তু রাইস নেই এদের কাছে। তো এই ব্রেড, বুখারা নন, এই পাশেই একটা বেকারি আছে, তৈরি হচ্ছে ওখানে, দেখাবো দাঁড়ান। এরপরে খেয়ে দিয়ে বেকারিটাও দেখাবো আপনাদের। তো এই বুখারা নন আর চিকেনের একটা আইটেম বোঝালাম অনেক কষ্টে, তাই দিয়ে যাচ্ছে। চাটা দিয়েছিল, সেটা লেমন টি নয়, এটা অন্য রকমের চা ছিল, তাই তো? হ্যাঁ, দিয়ে দেওয়ার ফেরত দিয়ে দিল। তার কোনো সেটা বেশ গন্ধটা মোটেই সুবিধাজনক না, ওই জন্য আর কি। ঠিক আছে, আবার লেমন টি দিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটাই সব থেকে ভালো, টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড। এখানে এলে লেমন টি মিস করলে বিরাট মিস। হ্যাঁ, ওটাই টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড, তাই বললাম। নামগুলো দেখে যেরকম নরম মনে হয়, বাস্তবে কিন্তু অতটা নরম না। না, নরম তো নয়, হ্যাঁ একটু শক্ত শক্তই থাকে মনে হয়। দেখ, তুই যখন এনে দেবে মনে হবে একটা তুলতুলে জিনিস আসছে বোধহয়, ব্যাপারটা তা না, নরম নয়। এখানে এগুলোকে বলে নন, ওপরে তিলের স্টাফিং থাকে, মানে একদমই খুব যে সুস্বাদু তা নয়, চলে যায়, খিদে দিতে পেলে চলে যাবে। এর থেকে আমাদের বান রুটি বেটার। শুধু শুধু খাওয়া যায়, এগুলো কিছু দিয়ে খেতে হয়। হ্যাঁ, কিছু দিয়ে না খেলে হবে না। না, কাণ্ডটা দেখুন একবার। ওকে আমরা বুঝিয়েছি চিকেনের লোকাল কিছু একটা দিতে বলেছিলাম, একটা ছবিও দেখিয়েছিল কিছু, কিন্তু যেটা নিয়ে এলো সেটা হচ্ছে এই যে ট্র্যাডিশনাল কেএফসির যে ফ্রাই চিকেন হয়, সেই স্টাইলের, একদম সেই স্টাইলের, এবং এতগুলো। তো বুঝেছে আমরা বিদেশি, আমরা কেএফসি ভালো বোধহয় পাবো। হ্যাঁ, না ছেলেটা মাঝে একবার বলেছে কিন্তু কেএফসি এরকম কিছুটা একবার দুবার বলেছে। যাই হোক, আমরা তখন ঘান নেড়েছিলাম বোঝানোর জন্য যে চিকেন, কিন্তু কেএফসির তো চিকেন চাইনি আমরা। তো ভাই একটা কথা ঠিক বল পৃথ্বীজিৎ, চিকেনের টেস্টটা কিন্তু অসাধারণ। এখানে যে কোনো জায়গায় চিকেনের টেস্ট অসাধারণ, এবং এই
পদটাও ফ্রাইটাও কেএফসির থেকে শতগুণে ভালো করেছে, এ ব্যাপারে আমার আর পৃথ্বীর কারোরই কোনো সন্দেহ নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কেএফসির থেকে 100 গুণ ভালো। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এতগুলো খাবো কি করে? চল আস্তে আস্তে মেরে দিই, মেরে দিই দরকার হলে আরেক পেয়ালা চা নিতে হবে, মানে আরেক পাত্তর চা। রাতের বেলা খাওয়া স্কিপ করে যাবো, কি আছে? জানি না এখনও দাম কত, কারণ পদ বোঝাতেই হিমশিম অবস্থা, দাম জানতে আর চাইনি সাহস করে। কমই হবে, একদম লোকাল দোকান, বাজারের পাশেই, এতে বেশি হওয়ার কোনো চান্স নেই। আমি আর পৃথ্বীজিৎ মোটামুটি 3-4 পিস করে খেয়েই ক্লান্ত হয়ে পড়েছি, আমাদের মুখ মেরে দিয়েছে। খুবই টেস্টি ছিল। যাই হোক, ওকে অনেক কষ্টে বোঝালাম একটা প্যাকেট দাও, দিল, আমরা প্যাক করে নিয়েছি। কত হয়েছে বিল? 80,000, মানে আমাদের 500 টাকা কমই তো রে। যে পরিমাণ দিয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে বেকারি, এখানেই বুখারা নান তৈরি হচ্ছে। দেখাচ্ছি দাঁড়ান। ক্যান আই টেক এ ফটো? ফ্রম ইন্ডিয়া। India? Yeah. And this is your ভাটি। ভাটিকে ভাটি বলে এরা। এখন রাত 8টা আর আমরা বেরুলাম রাতের বুখারা ঘুরে দেখতে। প্রচুর আলো জ্বলেছে এখন, ঠান্ডা সয়ে গিয়েছে, ঠান্ডা কিন্তু একই জায়গায় রয়েছে, -1 ডিগ্রি সেন্টিগ্রেড। বাই দ্য ওয়ে, বুখারাতে প্রচুর হোটেল, 2 থেকে 3 হাজার টাকার মধ্যে এখানে ডাবল বেডরুম পাবেন, ইনক্লুডিং ব্রেকফাস্ট। Booking.com, মেক মাই ট্রিপ, অ্যাগোডা এইসব ওয়েবসাইট চেক করতে পারেন, ট্রিপ অ্যাডভাইজার দেখতে পারেন। আমি প্রেফার করি Booking.com আর ট্রিপ অ্যাডভাইজার অথবা এয়ারবিএনবি। যদি হস্টেলে থাকতে চান আরও সস্তার অপশান রয়েছে এখানে, 500-600-700 টাকায় বেড পেয়ে যাবেন হস্টেলে। Booking.com চেক করে দেখুন। এই পার্ক, ওই যে সামনে কোকিলদোষ মাদ্রাসা, এই জায়গাটা দিনের আলোতে দেখিয়েছি, আর এখন দেখুন রাতে ঝলমল করছে। এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন কভার্ড, এগুলো মধ্যে ডাইনিং টেবিল রয়েছে, সবাই ডিনার করছেন, এটা রেস্তোরাঁর পার্ট। লোকজন কম, কম মানে কি লোকজন নেই, শুধু এই 2 বাঙালি তো নয়, ঘুরে বেড়াচ্ছে সুদূর উজবেকিস্তানের বুখারায়। সকালবেলা আপনাদের বলেছিলাম এখানে 4টে মার্কেট প্লেস ছিল, তার মধ্যে 3টে দেখিয়েছি, একটা কিন্তু বাদ গিয়েছিল সকালে, সেটা এই সামনে পাশ দিয়েই চলে গিয়েছিলাম, টকি জারকারন। এটা এই 4টে মার্কেট প্লেসগুলোর মধ্যে লার্জেস্ট। এই যে এই ডোমটা, এটা টকি জারকারন, এটা আরেকটা ডোম মার্কেট প্লেস, যেটা লার্জেস্ট এই 4টে মার্কেট প্লেসের মধ্যে। এই দেখুন, এটাও অপূর্ব। ওয়াও, প্রত্যেকটা আর্কিটেকচার অসাধারণ। এবার আমরা যাচ্ছি কালন মিনার আর কালন মস্কের দিকে। ইন্টারনেটে আপনি যদি দেখেন তাহলে এই কালন মিনারকে অনেক জায়গায় কল্যাণ মিনার বলা আছে, অনেক জায়গায় কালন, KALYAN, এই স্পেলিংটাই অনেক জায়গায় লেখা রয়েছে। আর কালন মস্কেও কালন মস্ক অথবা কল্যাণ মস্ক এটা লেখা রয়েছে। এই রাস্তায় সোজা গিয়ে ডান দিকে আর্ক অফ বুখারা, সেই দুর্গটা দেখিয়েছিলাম, ওদিকে আর যাবো না আমরা এখন। আর্ক অফ বুখারাকে ডান দিকে রেখে বাদিকে গেলেই সোমানিদের মুসোলিয়াম। এই হচ্ছে কল্যাণ বা কালুন মস্ক। ওয়াও, জাস্ট ওয়াও। আর এই দেখুন কালন টাওয়ার, রাতে অসাধারণ লাগছে।
কেমন লাগলো আমাদের বুখারার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীকাল আমরা এখান থেকে চলে যাব সমরখন্দে, তারপর সমরখন্দে 2 দিন থেকে সেখান থেকে তাশকেন্ত হয়ে বাড়ি। সেই গল্প আসবে এর পরের পর্বে। আর যেটা আমি সবশেষে বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে কিন্তু অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। চলো ডিনার করা যাক। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।